হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফিউচার টুডে। সবাইকে গুড মর্নিং। আচ্ছা দেখো, আমরা আজকে পরমাণু নিউক্লিয়াস যে চ্যাপ্টারটা আমরা আগের দিন শেষ করেছিলাম তার আজকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করি। দেখো, ফার্স্ট যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কি আছে, বলছে ইউরেনিয়াম যে 235-92 যে পরমাণুটা আছে সেই পরমাণু থেকে যদি একটা আলফা বিঘটন ঘটে তাহলে কি হবে, যে নতুন পরমাণু সৃষ্টি হবে। তার মধ্যে চারটে অপশন দেওয়া আছে। তাহলে দেখো, আমরা ইউরেনিয়াম 235-92, তাই তো, এখান থেকে কি হচ্ছে, একটা আলফা কণার নিঃসরণ হচ্ছে, তাই না? আলফা নিঃসরণ হচ্ছে। আচ্ছা, যদি কোনো একটা পরমাণু x তার ভর সংখ্যা m আর পারমাণবিক সংখ্যা যদি z হয়, সেখান থেকে যদি একটা আলফা নিঃসরণ ঘটে তাহলে কি ঘটে, তার ভর সংখ্যাটা 4 একক কমে যায় আর পারমাণবিক সংখ্যাটা 2 একক কমে যায়, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা একটা পরমাণুর আলফা বিঘটন বেরিয়ে আসে, তাহলে যে নতুন পরমাণুটা তৈরি হবে তার ভর সংখ্যা কি হবে, 235 থেকে 4 একক কমে যাবে আর 92 থেকে 2 একক কমে যাবে, এবং যে নতুন পরমাণুটা তৈরি হবে তার নাম হচ্ছে থ্যালিয়াম। ঠিক আছে, তাহলে নতুন পরমাণুটা এখন কি হয়ে গেল, থ্যালিয়াম 231-90। ঠিক আছে, তোমার বি অপশনটা এখানে রাইট হয়ে যাবে। আচ্ছা দেখো, সেকেন্ড প্রশ্ন দেখো কি বলছে, তেজস্ক্রিয়তার এসআই একক লেখো। তেজস্ক্রিয়তার এসআই একক কি? দেখো, আমরা জানি হেনরি বেকারেল তেজস্ক্রিয়তার আবিষ্কার করেছিলেন, তাহলে সেই থেকে মনে রাখা যায় যে বেকারেল হলো তেজস্ক্রিয়তার এসআই একক। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা দেখো, এর পরের প্রশ্নটা কি আছে, বলেছে সর্বাধিক ভেদন ক্ষমতা সম্পন্ন তেজস্ক্রিয় রশ্মি কোনটা? আচ্ছা, তেজস্ক্রিয় রশ্মি ক প্রকারের হয় আমরা জানি, আলফা, বিটা আর গামা। আলফাটা কি? আলফাটা হচ্ছে পজিটিভ হিলিয়াম কণার স্রোত, তাই না? পজিটিভ হিলিয়াম কণার স্রোত, তাই তো। বিটাটা কি? বিটা হচ্ছে একটা ইলেকট্রনের স্রোত, তাই তো। আর গামাটা কি? একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তাই না? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তাই তো। আচ্ছা, তাহলে ধরো তোমাদের এরকম একটা অ্যালুমিনিয়ামের পাত দিয়েছে, তার মধ্যে থেকে একটা আলফা কণা যেতে বলেছে, একটা বিটা কণা যেতে বলেছে, একটা গামা কণা যেতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাকে একটা ভেবেচিন্তে বলো তো, যে এই অ্যালুমিনিয়ামের পাতটাকে কে বেশি তাড়াতাড়ি ভেদ করে চলে যেতে পারবে? অবশ্যই বিটা, গামা কণা। এবার তোমাদের প্রশ্ন আছে কেন গামা কণা? কারণ এর তো ভর বেশি, তাহলে এ তো তাড়াতাড়ি ভেদ করা দরকার ছিল। অবশ্যই এর ভর বেশি, কিন্তু তার জন্যই তো এটা অ্যালুমিনিয়ামের পাত্র যেটা আছে সেই পরমাণুগুলোকে একে আটকে দেবে, তাই না? এ তো শুধুমাত্র তরঙ্গ, একটা আলোর তড়িৎচুম্বকীয় মতন একটা তরঙ্গ, তাহলে এ তরঙ্গ আকারে ভেদ করে চলে যাবে, তাই তো। তাহলে সবচেয়ে বেশি যে ভেদন ক্ষমতা সম্পন্ন হবে সে কি হবে, গামা কণা হবে, তাই তো। অপশন সি তোমাদের রাইট অ্যান্সার হবে। দেখো, 4 নম্বর প্রশ্নটা কি আছে, বলছে 1 এমইউ সমান কত আর কি শক্তি উৎপন্ন হবে, মেগাভোল্ট, কত মেগা ইলেকট্রন ভোল্ট হবে সেটা বলতে বলেছে। তাহলে 1 এমইউ সমান এটা তোমাদের কি করে আসলো সেটা না জানলেও চলবে, তোমরা একটু ডাইরেক্ট মনে রাখবে যে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট হবে। তাহলে অপশন বি হবে তোমাদের রাইট অ্যান্সার। আচ্ছা দেখো, এরপর কি বলছে, আমরা শর্ট অ্যানসার টাইপের কিছু প্রশ্ন দেখি। প্রশ্নটা কি আসছে, বলছে ইউরেনিয়ামের খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাসটা পাওয়া যায়? ইউরেনিয়ামের খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাসটাকে আমরা পাবো? আচ্ছা দেখো, ভালো করে একটুখানি খেয়াল করো, যখন আমরা তেজস্ক্রিয়তা পড়েছিলাম তখন বলেছিলাম যে এখান থেকে কিছু কণা নিঃসরণ হয়, তাই না? আচ্ছা দেখো, এখান থেকে কত ধরনের কণা নিঃসরণ হয়, আলফা, বিটা আর গামা, ঠিক এটুকু আমরা জানি। আলফা কণাটা ছিল হচ্ছে একটা হিলিয়াম কণার স্রোত, তাই না? আলফা কণা ছিল যে হিলিয়াম 2+ এর স্রোত, তাই তো। আচ্ছা, তাহলে দেখো এইখান থেকে আমরা মনে রাখতে পারি যে ইউরেনিয়ামের খনিতে কোন গ্যাসটা পাওয়া যাবে, কোন নিষ্ক্রিয় গ্যাসটা পাওয়া যাবে। অবশ্যই হিলিয়াম যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে সেই হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাসটা ওই ইউরেনিয়ামের খনিতে আমরা পেতে পারি। বুঝতে পারলাম? আচ্ছা দেখো, এর পরের প্রশ্নটা দেখো, বলছে তেজস্ক্রিয় রশ্মিগুলোর মধ্যে কোনটি ঋণাত্মক কণা বিশিষ্ট, কোনটি ঋণাত্মক কণার স্রোত? আচ্ছা, এটা আমরা জানি, আলফা কণা হচ্ছে একটা পজিটিভ কণা, আলফা কণা হচ্ছে একটা পজিটিভ কণা, বিটা কণা হচ্ছে একটা নেগেটিভ কণা, তাই না? ইলেকট্রনের স্রোত, তাই তো। আর গামা কণাটা ছিল কিছুই না, নিস্তড়িত, তাই না? তাহলে অবশ্যই বিটা কণা তোমাদের ঋণাত্মক কণার স্রোত হবে, তাই না?
আচ্ছা দেখো পরের প্রশ্নটা দেখো কি বলছে, বলছে নক্ষত্রের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে, কোন নিউক্লিয় বিক্রিয়াটা ঘটে। নিউক্লিয় বিক্রিয়া দু ধরনের হয় আমরা জানি। নিউক্লিয় বিক্রিয়া প্রথমটা কি নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন, তাই না? প্রথমটা হচ্ছে নিউক্লিয় বিভাজন আর সেকেন্ডটা হচ্ছে নিউক্লিয় সংযোজন, তাই না? নিউক্লিয় সংযোজন, তাই তো? আচ্ছা দেখো আমরা আগের দিন লাস্ট টপিকটা পড়ানোর সময় বলেছিলাম যে সূর্যের মধ্যে প্রচুর শক্তি কোথা থেকে আসে? সূর্যের মধ্যে যে প্রচুর শক্তি সেটা কোথা থেকে আসে? অবশ্যই নিউক্লিয় সংযোজন থেকে। তাহলে সূর্যের মধ্যে যদি একটা নিউক্লিয় সংযোজনের দ্বারা প্রচুর শক্তি উৎপন্ন হয় তাহলে আমরা কি বলবো? নক্ষত্রের মধ্যে অবশ্যই নিউক্লিয় সংযোজন থেকেই হবে, তাই না? তাহলে অবশ্যই নিউক্লিয় সংযোজনের জন্য নক্ষত্রের মধ্যে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়ে থাকে। আচ্ছা দেখো পরেরটা কি বলছে, বলছে পুরাতন কাঠের বয়স নির্ণয় করার জন্য আমরা কোন তেজস্ক্রিয় আইসোটোপটাকে ব্যবহার করব? কোন তেজস্ক্রিয় আইসোটোপটাকে আমরা পুরনো কাঠের বয়স নির্ণয়ের জন্য ব্যবহার করতে চাইছি, তাই তো? আচ্ছা দেখো কাঠ কি? অবশ্যই একটা জৈব পদার্থ, তাই না? আর যে কোনো জৈব পদার্থ কার্বন দিয়ে তৈরি হয়, তাই তো? যে কোনো জৈব পদার্থ কার্বন দিয়ে তৈরি হয়। কার্বনের দুটো আইসোটোপের কথা জানি, একটা C12 6 আর একটা C14 6, তাই তো? আচ্ছা তাহলে এই C14 6টা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ আমরা জানি। আচ্ছা তাহলে অবশ্যই এই C14 6 এর জন্য কিন্তু আমরা ওই বয়সটাকে নির্ণয় করতে পারবো। তাহলে অবশ্যই এটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। আচ্ছা দেখো এর পরের প্রশ্নটা কি আসছে, বলছে ভর ত্রুটি আর বন্ধন শক্তির মধ্যে কি সম্পর্ক, তাই তো? আচ্ছা বন্ধন শক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম? E দিয়ে, তাই তো? আর ভর ত্রুটি আছে তাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম? ডেল্টা M দিয়ে, তাই না? এইটাই হচ্ছে ভর ত্রুটি এবং বন্ধন শক্তির মধ্যে আমাদের সম্পর্ক। আচ্ছা এখানে ডেল্টা এমটা কি একটুখানি বলে দিই। ডেল্টা এমটা হচ্ছে কোন পরমাণুর যতগুলো প্রোটন আছে তাদের মোট ভর প্লাস যতগুলো নিউট্রন আছে তাদের যে মোট ভর এবং পরমাণুর যে নিউক্লিয়াসের যে ভরটা তাদের মধ্যে পার্থক্যটা। অর্থাৎ কোন পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে এবং যতগুলো নিউট্রন মিলিয়ে যে ভরটা হবে সেইটা থেকে আমরা যদি পরমাণুর নিউক্লিয়াসের ভরটা বাদ দিই তাহলে যে ভরটা পাবো সেটাই হচ্ছে ভর ত্রুটি। এটা আমরা আগের দিন জেনেছি, তাই তো? তাহলে এই ভর ত্রুটিটাই আমাদের বন্ধন শক্তির ইয়েতে তৈরি হয়ে যায়। আমরা আগের দিন বলেছিলাম না যে রিলেশন বাঁচানোর শক্তি, সেটাই হচ্ছে এই বন্ধন শক্তি, তাই তো? আচ্ছা দেখো এর পরের প্রশ্নটা কি আসছে, বলছে পারমাণবিক ব্রোমাতে কোন নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়াটা ঘটে, ঠিক আছে? কোন নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়াটা ঘটে। আচ্ছা দেখো পারমাণবিক বোমা মানে আমাদের বিধ্বংস চাইছি, তাই তো? তাহলে আমাদের নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটা ঘটবে, তাই না? নিউক্লিয় বিভাজন। এবার নিউক্লিয় বিভাজনের আমরা দু রকম বিক্রিয়া পড়েছিলাম, তাই তো? একটা অনিয়ন্ত্রিত, একটা নিয়ন্ত্রিত। তাহলে এখানে অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটা ঘটবে। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে কেন? কিউকি আমি বলছি তাই, তাই না? এটা কেন এটা হচ্ছে অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া কেন হচ্ছে আমি বলছি বলে না, এটা আমি বলছি বলে নয়। কেন অনিয়ন্ত্রিত কেন আমরা দেখবো। দেখো অনিয়ন্ত্রিততে কি হয়েছিল, যে আমরা শৃঙ্খল বিক্রিয়াটা দেখেছিলাম সেখানে এই যে নিউট্রন গুলোকে আমরা নিয়ন্ত্রিত করতে পারিনি, তাই না? এই নিউট্রন গুলোকে আমরা নিয়ন্ত্রিত করতে পারিনি। তাহলে আমরা তো চাইছি তো বিধ্বংস, অবশ্যই তাহলে অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন বিক্রিয়া দিয়ে আমরা পারমাণবিক বোমাটাকে তৈরি করব। আচ্ছা দেখো এর পরের প্রশ্ন কি আছে, বলছে 1 ড্যাশ বেকারেল, ঠিক আছে? আচ্ছা আমরা তেজস্ক্রিয়তার এককগুলো পড়েছিলাম, তাই না? তেজস্ক্রিয়তার এককগুলো কি কি পড়েছিলাম? ফার্স্ট একটা পড়েছিলাম 20, তাই তো? তারপরে পড়েছিলাম বেকারেল, তারপরে কি পড়েছিলাম? রাদারফোর্ড, ঠিক আছে? এইগুলো আমরা তেজস্ক্রিয়তার একক হিসেবে পড়েছিলাম, তাই তো? রাদারফোর্ড। আচ্ছা এখানে আমরা বেকারেলকে বলেছিলাম তেজস্ক্রিয়তার এসআই একক,
তাহলে আমাকে যাই লিখ না কেন আমাকে এই বেকারেলে নিয়ে যেতে হবে, ট্রান্সফার করতে হবে। তাহলে এখানে কি দিয়েছে 120 ইকুয়াল টু কত বেকারেল, এখানে হচ্ছে 3.7 ইনটু 10 টু দি পাওয়ার 10 বেকারেল। ঠিক আছে, এটাকে আমরা ইংরেজিতে বিকিউ দিয়েও লিখি। ঠিক আছে, এবার অনেকে ছেলেদের মধ্যে প্রশ্ন থাকতেই পারে, জেনজি বাচ্চা আমরা, স্যার এই প্রশ্নটা কি করে এলো? এটা তোমাদের না জানলেও চলবে, তোমরা আপাতত যেটা জানছো সেটা জেনেই পড়ো, এটা তোমরা শুধু মুখস্থ করে রাখবে, অত জানতে হবে না সব। দেখো প্রশ্নটা কি আসছে, বলছে পারমাণবিক বিভাজনের সময় নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটা সংঘটিত হয় পারমাণবিক বোমাতে। অবশ্যই এটা সত্য হবে, একটু কিছু আগেই আমরা এই প্রশ্নটা বুঝেছি, তাহলে এটা তোমাদের সত্য হবে। দেখো এর পরেরটা কি আসছে, বলছে তেজস্ক্রিয়তা একটি ইলেকট্রনীয় ঘটনা। তেজস্ক্রিয়তা একটি ইলেকট্রনীয় ঘটনা নয়। তেজস্ক্রিয়তা কোথা থেকে বেরিয়ে আসে? এটা যদি একটা তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হয় আর এগুলো যদি ইলেকট্রনের মহলগুলো হয়, তাহলে তেজস্ক্রিয়তা সবসময় এই নিউক্লিয়াসের ঘটনা হয়, তাই না? এখান থেকেই তিন ধরনের কণা বেরিয়ে আসে, একটা আলফা, একটা বিটা, একটা গামা। তাহলে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, অবশ্যই এটা মনে রাখবে কিন্তু ভালো করে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, মিথ্যা হয়ে যাচ্ছে, তাই না?